চাষ থেকে যেটা সূচনাটা ধরা হয়, গণনা করা হয়, সেটা ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো সেকশন পিরিয়ড। তো এগুলো আমাদের পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না। ইনফ্যাক্ট ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড এগুলো আমাদের সিলেবাসেই নেই। আমাদের সিলেবাসটাই শুরু হয়েছে রেনেসা পিরিয়ড থেকে। ওল্ড ইংলিশ পিরিয়ডে তেমন একটা সাহিত্য নিদর্শন নাইও। মিডল ইংলিশ পিরিয়ডে দ্য ওয়ান অ্যান্ড অনলি সসার, জিওফ্রে চর্সের। জিওফ্রে চর্সার নামটা একটু মাথায় রেখেন। জিওফ্রে চর্সার, হি ইজ দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার, হি ইজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি এজ ওয়েল। ইংরেজি কবিতার জনক, ইংরেজি সাহিত্যের জনক মহান জিওফ্রে চর্সার। তো সেও মিডল ইংলিশ পিরিয়ড বিলং করে। মিডল ইংলিশ পিরিয়ড আমাদের সিলেবাসে যেহেতু নাই, তারপরও গতবার এই 48-এ যে ডাক্তারদের ফ্রি হয়েছিল, সেখানে তার থেকে একটা এসেছিল। তো এটা চসারটা একটু দেখে নিতে পারেন। তাহলে জিওফ্রে চসারটা আপনারা একটু চাইলে খেয়াল করতে পারেন, নাহলে স্কিপও করতে পারেন, কারণ সিলেবাসেই নাই। ওটা অত ইম্পর্টেন্স না, ইম্পর্টেন্স ওর নেই। উম, রেনেসা থেকে আমাদের আসলে শুরু। আপনারা সিলেবাসে দেখবেন যে সেটা ইলিজাবেথান এজ থেকে বলা আছে। ইনফ্যাক্ট ইলিজাবেথান এজটাই রেনেসা পিরিয়ডের একটা পার্ট। রেনেসা, হোয়াট ইজ রেনেসা? রেনেসা পিরিয়ড, রেনেসার মানেটা কি, বা রেনেসার শব্দটা কোত্থেকে আসছে, আমি একটু তার আগে একটু খেয়াল করেন। এই যে আমি তো এই স্লাইডটা এখানে দিয়ে দিব গ্রুপে, ভিডিও অফ লার্নিং ইংলিশ গ্রুপে ওখানে দিয়ে দিব। তো এই স্লাইডের এখানটা থেকে আপনারা একটু মানে কোন কোন আঙ্গিকে প্রশ্নগুলো হয় এগুলো দেখে নিতে পারবেন, কোশ্চেন্স প্যাটার্ন কোন কোন আঙ্গিকে প্রশ্ন হয়। এটা এখান থেকে আপনারা একটা একটা গ্লান্স দেখে নিতে পারলেন। তারপর আসেন রেনেসা পিরিয়ড, যেটা আসলে 1500 থেকে শুরু হয়, 1660-এ গিয়ে শেষ হয়। তো ইলিজাবেথেন এজ হচ্ছে আসলে 1558 সাল থেকে। মেইন রেনেসা, আসল রেনেসা আসলে, রেনেসার যে ক্লাইম্যাক্স, ইট স্টার্টেড ফ্রম 1558, কুইন এলিজাবেথের হাত ধরে। কুইন এলিজাবেথের নাম শুনেছেন, এবং ওই এলিজাবেথেন এজটাই আসলে মানে কুইন এলিজাবেথের নাম মানুষের আর কি। তো সেখান থেকেই 1558, মানে কুইন এলিজাবেথ যেদিন সিংহাসন আরোহণ করেন, সেইখান থেকে এই রেনেসা পিরিয়ডের মেইন রেনেসা যেটা, সেটা শুরু হয়। আর বাকিটা সময় 1500 থেকে 1558 যেটা, এটা হচ্ছে প্রেপারেশন ফর রেনেসা, রেনেসার প্রস্তুতি পর্ব। তো এই জায়গায়ও আমি অনেক লোভ সংবরণ করে যে কিভাবে এই রেনেসাটা আসছে, কেন এটাকে রেনেসা বলা হয়, এগুলো একটু সংবরণ করে ফেলছি আমাদের ক্লাসের সাথে সাথে আসেন। রেনেসা শব্দটা আসলে একটা ফরাসি শব্দ, এটা আপনার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ইটস এ ফ্রেঞ্চ ওয়ার্ড। আসলে রেনেসা তো শুরু হয় ইটালিতে। কনস্টান্টিনোপল যখন আক্রান্ত হয়, তখন সব গ্রিক সাহিত্যের, গ্রিক সভ্যতার, গ্রিক এবং রোমান সভ্যতার যত পান্ডুলিপিগুলো ওখানে ছিল, সবকিছু নিয়ে তারা তো কনস্টান্টিনোপল পালায় গেছে। তো কনস্টান্টিনোপল যখন আবার আক্রান্ত হয়, সেখান থেকে তারা পালাইছে এই সময়টাতে ইটালিতে। তো যেহেতু ইটালি হচ্ছে রেনেসার সূতিকাগার এই জায়গায়, এই যে আমাদের রেনেসা পিরিয়ডের যে রেনেসা, তো রেনেসা শুধু যে এই সাহিত্যের ইউরোপিয়ান রেনেসা এটাই না, আমাদের এই আরবেও রেনেসা আছে। এরকম নানা জায়গাতে এই রেনেসা আছে। তো ইউরোপিয়ান রেনেসা যেটা আসলে 1500 থেকে শুরু হয়, সেটা তো ইটালিতে, ইটালিতে যার জন্ম। কিন্তু আপনারা তো কনফিউজড হবেন যে এটা হয়তো ল্যাটিন ওয়ার্ড হতে পারে, যেহেতু এটা ইটালিতে অরিজিনেটেড। কিন্তু না, রেনেসা শব্দটা, দ্য ওয়ার্ড ইটসেলফ, দ্য রেনেসা, দ্য ওয়ার্ড ইটসেলফ ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড। এটা একটা ফরাসি শব্দ। তাহলে বলেন রেনেসা কোন ভাষার শব্দ, বলেন তো ভাই? ফরাসি ফরাসি ফ্রেঞ্চ শব্দ ওয়ার্ড। বা ফ্রেঞ্চ ওয়ার্ড। ভাইয়েরা বোনেরা, এই যে ইতালির একজন বিখ্যাত কবি, ল্যাটিন ভাষার বিখ্যাত কবি পেত্রাক, হি ইজ কল্ড ফাদার অফ সনেট। সনেটের জনক, একাধারে তিনি রেনেসারও জনক, তিনি মানবতার জনক, হিউম্যানিজমের জনক। তাহলে ফাদার অফ সনেট, ফাদার অফ রেনেসা বা ফাদার অফ হিউম্যানিজম, এগুলো পেত্রাক। ওকে, এইটা অতটা গুরুত্বপূর্ণ নয়, এটা মনে রাখবেন। তাহলে রেনেসা একটা ফরাসি শব্দ, ইট মাস্ট বি রিমেম্বার্ড। 1558 সাল থেকে আসল রেনেসাটা শুরু হয়, কুইন এলিজাবেথের হাত ধরে। তাহলে এটা আমরা মনে রাখবো অবশ্যই। এলিজাবেথান এইজের ডিউরেশনটা, এটা পরীক্ষা আসবেই মাস্ট। মানে এই চারটা ডিউরেশনের মধ্যে ইউর গোয়িং টু হ্যাভ ওয়ান অফ দেম কমন, এটা নিশ্চিত। 1558 থেকে 1603, ইলিজাবেথান এইজ। কুইন এলিজাবেথ যখন ডিসিজড হন, আফটার হার ডিপার্চার, 1603 সালে তিনি যখন মৃত্যুবরণ করেন, তখন তো তার কোনো ইনহেরিটেন্ট ছিল না, হেয়ার ছিল না, হেয়ার টু দ্য থর্ন কেউ ছিল না। তখন এই যে আমি আপনাদেরকে ম্যাপই দেখাই, ইউ ক্যান সি দ্য ম্যাপ হেয়ার। এই যে হচ্ছে ইংল্যান্ড, ইউনাইটেড কিংডম পুরোটা যদি ধরি,
সেখানটায় সে তো ইংল্যান্ডের ছিল, এই অংশটার ইংল্যান্ড। আমার কার্সরটা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই ইউনাইটেড কিংডম দেখতে পাচ্ছেন, কার্সরটা ঘুরতেছে। ক্যান ইউ সি দিস প্লিজ? কেউ জি জানাবে? স্যার, দেখতে পাচ্ছি। ওকে, ওকে, ওকে। তাহলে এই যে এই জায়গাটা হচ্ছে এই কুইন এলিজাবেথের বাস, মানে এটা তার টেরিটরি। কিন্তু তার মৃত্যুর পর স্কটল্যান্ডের যে রাজা জেমস ওয়ান বা জ্যাকোবিয়ান, ইউ ক্যান সি, জ্যাকোবিয়ানকে এরা এখানকার যে সভ্যরা আছে, অ্যারিস্টোক্রেটরা আছে, তারা তাকে ম্যানেজ করে এটারও দায়িত্ব দেয়। শুরু হয় জ্যাকোবিয়ান এজ পুরো স্কটল্যান্ড সহ। তাহলে জ্যাকোবিয়ান এজটা শুরু হয় 1625 থেকে, 1603 থেকে, 1603 থেকে 25 পর্যন্ত তিনি কন্টিনিউ করেন। 1625 সালে জ্যাকোবিয়ান মারা যান, মানে জেমস ওয়ান মারা যান। তার পুত্র, তার দ্বাদশ বর্ষীয় পুত্র, খুবই ছোট পুত্র ক্যারোলাইন বা চার্লস ওয়ান, তিনি ক্ষমতা নেন এবং তিনি 49 সাল পর্যন্ত ক্যারি করেন। এলিজাবেথান যে উদারতার চর্চা বা শিল্প সাহিত্যে তার যে অবদান, যেই প্যাট্রোনাইজ গুলা, সেগুলা তিনি চালিয়েছেন। জ্যাকোবিয়ান সেটা, জেমস ওয়ান আই মিন, সেটা কন্টিনিউ করেছেন টু এ গ্রেট এক্সটেন্ট। পুরোপুরি হয়তো পারেননি, আহ, কারণ একটা রিজিম চেঞ্জ হলে সেটা কিছু কিছু প্রভাব তো পড়বেই। তবে তার পুত্র সেটা পারেন নাই। তার পুত্র আসলে কনজারভেটিভদের খপ্পরে পড়েছে খুব ভালোভাবেই, আই মিন ক্যাথলিকদের। তো সেই নানা জায়গায় আসলে এগুলোর ব্যাপারে এম্বার্গো দিয়েছে, নানা বিধিনিষেধ জারি করেছে শিল্প সাহিত্য চর্চার ব্যাপারে, নাট্য চর্চার ব্যাপারে। তো একটা আন্দাজ তৈরি হয় ভালোই। শুধু আসলে নাট্য চর্চার ব্যাপারে সেটার কারণে না, এর রাজনৈতিক ইতিহাস আরো বেশি বিস্তৃত। তো আমাদের সাহিত্যের সাথে রিলেটেড যেহেতু, আমরা ওই অংশটুকুই আলোচনা করছি আর কি। তো সেখানকার সভ্যরা, সেখানকার জনতা খেপে যায়, স্পেশালি আসলে অ্যারিস্টোক্রেটরা আর কি খেপে যায়। সাধারণ মানুষের আসলে এখন যতটা যায় আসে, এখনো খুব কমই যায় আসে। আচ্ছা, আমি অন্যদিকে না যাই, আমার পিনি করে যাচ্ছে, আমি ওদিকে চলে রিলেট করে ফেলবো। এনিওয়ে, আমি থাকি টপিক। তো কমনওয়েলথ বিদ্রোহ হয়, এরপরে তার পতন হয়, তাকে হত্যা করা হয় ইনফ্যাক্ট চার্লস ওয়ানকে, মানে জেমস ওয়ানের ছেলে চার্লস ওয়ান, হি গট কিল্ড। তারপরে এই কমনওয়েলথরা ক্ষমতা নেন 1649 সালে এবং সেটা এক্সটেন্ড করেন 1660 সাল পর্যন্ত। 1649 থেকে 1660, এই পিরিয়ডটা হচ্ছে, খেয়াল করেন, 1649 থেকে 1660, এটা দিয়ে রেনেসা শেষ হয়। 1558 থেকে 1603, 1558 থেকে 1603, 1558 থেকে 1603 এলিজাবেথান এজ, ফলোড বাই জ্যাকোবিয়ান। 1603 থেকে 25 জেমস ওয়ান। 25 সালে তিনি মারা গেছেন। তার পুত্র, দ্বাদশ বর্ষীয় পুত্র চার্লস ওয়ান ক্ষমতা নেন। তিনি এক্সটেন্ড করেছেন 25 থেকে, তার বাবার লিগাসিটা 25 থেকে তিনি 49 পর্যন্ত কন্টিনিউ করতে পেরেছেন। বাট দেয়ার আফটার হি ওয়াজ কিল্ড, অ্যাসাসিনেটেড বাই কমনওয়েলথ। এবং এই কমনওয়েলথ বিদ্রোহ হয়েছে 1649 সালে থেকে, যেটা এক্সটেন্ড করেছে আসলে তারা ক্ষমতায় ছিল 1660 সালে। অ্যান্ড দেয়ার এন্ডস রেনেসা। এই রেনেসার পরে হচ্ছে নিউ ক্লাসিক্যাল। 1660 থেকে নিউ ক্লাসিক্যাল শুরু হওয়ার কথা, মানে এই রেনেসার পরের এজটাই। তাহলে ইলিজাবেথান এজ, জ্যাকোবিয়ান এজ, চার্লস এজ বা ক্যারোলিনিয়ান এজ, এবং লাস্ট কমনওয়েলথ এজ। তাহলে আপনারা একটু একটা আনসার দেন তো ভাই। জ্যাকোবিয়ান এজের ডিউরেশনটা বলেন সবাই, জ্যাকোবিয়ান এজের বলেন কত? ষোলোশো ষোলোশো তিন তিন থেকে 1603 থেকে ষোলোশো 25। পঁচিশ প্লিজ এভরিবডি ডু পার্টিসিপেট, হ্যাঁ। আমি ইন্টারেক্টিভ না হলে আমার ক্লাস নিয়ে ভাল লাগে না। সো অবশ্যই আপনারা পার্টিসিপেট করবেন, একটু আনমিউট করে কথা বলে আবার মিউট করে ফেলবেন। ওকে, বলেন তো 1649 থেকে 1660 পর্যন্ত কারা ছিল ক্ষমতায়? 1649 থেকে 1660 পিরিয়ড, কমনওয়েলথ। কমনওয়েলথ ছিল, কমনওয়েলথ। এবং এর ঠিক ঠিক পূর্বেই যে পেনাল্টিমেট পিরিয়ড অফ ইলিজাবেথন, আই মিন রেনেসা পিরিয়ড, এর যে পেনাল্টিমেট এইজটা, সেটা কি? 1625 থেকে 49 পর্যন্ত কে ছিলেন বলেন? ক্যারোলিন। ক্যারোলিন। ক্যারোলিন বা চার্লস ওয়ান। এগুলোর পরীক্ষা আসে মোটামুটি, কে ভার্জিন কুইন ছিলেন, এবং এটা নিয়ে তো ক্লাসে 10-12 মিনিট আলোচনা করতে হয়, করি। বাট এখানে হয়তো সেই সুযোগটা নেই। টিউটর ডাইনাস্টি ছিলেন তিনি ভার্জিন কুইন, এটা আসে মাঝে মাঝে পরীক্ষায়, পিএসসি দু একটা পরীক্ষা আসছিল, দরকার নেই। টিউটর ডাইনাস্টিও বাদ দেন। অ্যাংলিকানিজম তিনি চালু করেন, মানে যখন দেখছে যে ক্যাথলিক্স এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে ব্যাপক ভেজাল ঝামেলা হইতেছে, তখন তিনি বলেন যে না ভাই, আমাদের একটা কমন চার্চ সিস্টেম থাকবে। ইটস ইংল্যান্ডস ওন চার্চ সিস্টেম অথবা কমন চার্চ সিস্টেম। যে আমাদের ক্যাথলিসিজম দরকার নাই, প্রোটেস্ট্যান্টিজমও দরকার নাই, আমরা ইংল্যান্ডের অধিবাসীরা, আমরা একটা কমন চার্চের কমন ছাতার নিচে আসব। তিনি আসলে ইউনাইটেড ইংল্যান্ড করার চেষ্টা করেন এটার মাধ্যমে। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, যে কোনো কালেই কোনো কিছুর নামেই, ধর্মের নামে তো নাই, কোনো কিছুর নামেই, কোনো কিছুর নামেই, আপনি কোনো কিছুর এক্সকিউজেই আপনি পৃথিবীর সমস্ত কিছুকে, সমস্ত মানুষকে এক ছাতার নিচে আনতে পারবেন না। এটা একটা
শুধু শুধুই মানে মানে এই আহ, বাজে কাজ হয় আর কি, যে সবাইকে এক ছাতা নিচে আনার চেষ্টা করাটা তা পারেন না, এবং এর ফলভোগ হয়েছে ব্যাপক। আগে দুইটা নিয়ে কামড়াকামড়ি ছিল, এখন তিনটা হয়েছে, কারণ কেউ কেউ এখন এই দলেও যোগ দিয়েছে। এখন তিন দল নিয়ে মারামারি শুরু হয়েছে। তো এটা আসলে আরো খারাপ হয়েছে। ভাইয়েরা বোনেরা, ইলিজাবেথ ট্র্যাজেডির মূল উপজীব্য ছিল রিভেঞ্জ। রিভেঞ্জ ট্র্যাজেডি এক একটা, যেমন আপনি শেক্সপিয়ারে যান, হ্যামলেট, ম্যাকবেথ, টাইটাস অ্যান্ড্রোনিকাস, এগুলো সবই তো মহান রিভেঞ্জ ট্র্যাজেডি। দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, টমাস কিড, কিংবা ক্রিস্টোফার মার্লোর আপনি ডক্টর ফস্টাস বা জিও মাল্টা বলেন, সবই তো রিভেঞ্জ ট্র্যাজেডি। হোয়াইট ডেভিল যান আপনি, হোয়াইট ডেভিল, রিভেঞ্জ ট্র্যাজেডি। দ্য ড্যাসেস অফ মালফি, ইটস অলসো রিভেঞ্জ ট্র্যাজেডি, তাই না? আচ্ছা, ক্লাস তো রেকর্ড হচ্ছে না আসলে, বাট ক্লাসটা রেকর্ড করা উচিত ছিল। এনিওয়ে, আমি বেটার লেট দেন নেভার। আমি আসলে ভালো মনে করেছেন রেকর্ডটা করে নেই, কারণ এটা পরে আবার আপলোড দিতে হবে তো। ওকে। Recording in progress. ওকে, তাহলে শুরু হলো। ভাইয়েরা বোনেরা, মূল রিভেঞ্জ, আমি কয়েকটা রিভেঞ্জ ট্র্যাজেডির এক্সাম্পল দিয়েছি যেটা আসলে এজকে ওন করে, বন্ধুরা। এবং রেনেসাঁ স্পিড দ্বারা এটা তো ইন্সপায়ার্ড ছিল, দরকার নেই, এটা এটুকু লাগবে না। আসেন নেক্সট, কি বলতেছেন? ওকে, তার একটা চমৎকার কোটেশন আছে, দরকার নেই, এটা বাদ দিলাম আমরা। বেন জনসনে চলে যাই। বেন জনসন, ফাদার অফ কমেডি অফ হিউমার্স। এবং এই কমেডি অফ হিউমার্স ব্যাপারটা মেডিকেল থিওরির সাথে রিলেটেড। তাকে রেনেসা বর্ন নিউ ক্লাসিসিস্ট বলা হয়। তাহলে একজন মনে রাখবেন, নিউ ক্লাসিক্যাল পিরিয়ডটা হচ্ছে ঠিক পরের পিরিয়ড। দ্য ফলোইং পিরিয়ড ইজ নিউ ক্লাসিক্যাল। রেনেসাতে আছি আমরা এখন, রেনেসার পরেরটাই নিউ ক্লাসিক্যাল। তার মানে যেই যুগটা আসে নাই, তার অনুসারেই তাকে সেভাবে উপাধি দেওয়া হয়েছে যে নিউ ক্লাসিসিস্টদের মতো করেই তিনি লিখতেন। তার ফলোইং এইজের যারা যেটা চর্চা করবে, সেটা তিনি আগেই চর্চা করে গেছেন। এই জন্য তাকে বলা হয় রেনেসা বর্ন নিউ ক্লাসিসিস্ট। কমেডি অফ হিউমার্স এর জনক তিনি। কমেডি অফ হিউমার্স মেডিকেল থিওরির সাথে রিলেটেড, এগুলো বিশেষ পরীক্ষায় খুব আসে। কিন্তু আমি আপনাদের একটু রিলেট করিয়ে দিই যে কমেডি অফ হিউমার্স বিষয়টা কেন মেডিকেল থিওরির সাথে রিলেটেড, সাহিত্যে কিভাবে মেডিকেল থিওরি এসেছে। মাঝে মাঝে একটু আলোচনা দরকার আছে, তো আছে নাকি ভাই বলেন? জি স্যার জান আপনারা আছে। নাকি শুধু? আচ্ছা, হিউমার মানে হচ্ছে রস। রস মানে একেবারে, ধরেন র ভাবের রস। ধরো আমাদের রক্ত তো একটা রস। তো তখন মেডিকেল সায়েন্স আজকে যে জায়গায় আছে, সেটা 2000 বছর আগে এই জায়গায় ছিল না। 2000 বছর আগে এর জন্য মেডিকেল সায়েন্স ছিল না, ছিল, কিন্তু এই জায়গায় ছিল না। 500 বছর আগেও তাই এই জায়গায় ছিল না। তখন মানে বেন জনসনদের আমলে, বুঝছেন, তখন হচ্ছে এভাবে চিন্তা করা হতো আর কি, যে চারটা রস দ্বারা আমরা সমস্ত আমাদের সবকিছু নিয়ন্ত্রিত। ব্লাড, কাফ ও ব্ল্যাক বাইলিউরেবল, মানে যেগুলো আমাদের ইমোশনকে নিয়ন্ত্রণ করে। তো আসলে আমি খুব বেশি চেতে চেতে যাই, অথবা আমি একটু পরে ফ্যাস ফ্যাস করে কাঁদি। তো এটা মনে করা হয় যে আসলে ওর ভিতরে ওই হরমোনের বা ওই রসগুলার ওই ধরনের ব্যবহারের কারণে, ওই ধরনের ইকুয়েশনের কারণে সে আসলে তার আচরণ এরকম হয়। একজন মনে করি না খুব বাজে ব্যবহার করে মানুষদের সাথে, খিটমিটে মেজাজ করে থাকে, তো এটার কারণটা কি আসলে? এটা তার, আমরা দোষ দিই যে তার বংশগত প্রবলেম, বংশ তাকে কি শিখাইছে, এই সেই এগুলো আমরা বলে থাকি। কোন বংশে সে জন্মেছে, কেমন আচার আচরণ, এগুলো আমরা বলার চেষ্টা করি। কিন্তু ইটস নট লাইক দ্যাট। আসলে ওইটা তার রসের সমস্যা, মানে তার লিকুইডই তাকে প্রবলেম করতেছে, তাই না? এখন ধরেন একটা সার্টেন হরমোনের ইমব্যালেন্স হয়েছে আমার, এখন আমি উল্টাপাল্টা কথা বলবোই, তাই না? তখন আপনি যদি মনে করেন যে না, ওর আচার আচরণ খারাপ, কিন্তু আসলে আমার শরীর খারাপ, আচার আচরণ, তাই না? তো এরপরে এই শরীর কি কি ইনফরমেশন নিচ্ছে, ধরেন আমি ছোটবেলায় জুম্বিদের সাথে বড় হয়েছি। আমি ছোট থেকেই ধরেন এই আমাজনে বনে বড় হয়েছি আমি। তো আমি তো আমার আচার আচরণ, আমি তো আপনাদের সভ্য জগতের ইনফরমেশন গুলো পাই নাই। আমি গ্রামে বড় হয়েছি, আমি শহরের ইনফরমেশন গুলো জানি, আমি বই টই পড়ি নাই। তাহলে আমার আচার আচরণের ধরন স্বাভাবিকভাবে ভিন্ন হবে। তাহলে আসলে আমাদের ভিতরকার যে রস এবং যে ইনফরমেশন উই হ্যাড, ইনফরমেশন উই গেট ইন আওয়ার লাইফ টাইম, এটা আমি, এই সবকিছু মিলিয়ে আসলে আমি, এটা আমাকে নিয়ন্ত্রণ করে। তো এই যে, তাহলে আপনার রস এবং ইনফরমেশন ভ্যারিয়েশন, আমার রস লিকুইড, হিউমার, এবং আমার ইনফরমেশন, এর মধ্যে ভ্যারাইটি আছে না? এটা তো এক হবে না। তখন আপনি যদি চেতে যান, তুমি কেন আমার মতো চিন্তা করো না? আর ভাই তুমিও তো আমার মতো চিন্তা করো না। কারণ আমাদের মধ্যে আসলে আমরা কেউই এটার জন্য রেসপন্সিবল না। আমাদের পরিস্থিতিটা এমন ভাবে তৈরি হয়েছে, আমরা জাস্ট এটার ভিক্টিম।
আমি আমার চরিত্রের ভিকটিম আসলে, আমার ক্যারেক্টারটা কেমন, আমি কি চিন্তা করি, আহ এগুলার ভিকটিম আমি আসলে। আমরা মনে করি যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতেছি, আসলে সেগুলো আমরা নিয়ন্ত্রণ করতেছি। আমি একটা মানে হার্ডওয়্যারের মতো, সেখানে এই সফটওয়্যার গুলো আমাকে নিয়ন্ত্রণ করতেছে। সফটওয়্যার যদি আরেক ধরনের ইনস্টল হইতে আমি অন্যভাবে থাকতাম, তাহলে ওই সফটওয়্যার আমার এই হার্ডওয়্যারটাকে নিয়ন্ত্রণ করতেছে আসলে। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি রে ভাই? জি স্যার। আচ্ছা। সো এই হিউমার গুলার এত যে ডাইভার্সিটি, মাল্টিপল ডাইভার্সিটি, মানে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডাইভার্সিটি তৈরি হয়েছে বিলিয়ন বিলিয়ন মানুষের মধ্যে। তো এক একজনের ক্যারেক্টার এক এক রকম হবে। এই যে সমাজের নানা ধরনের নানা ক্যারেক্টার নিয়ে, নানা ধরনের মানুষ, তাদের নানা চরিত্র নিয়ে এই বেন জনসনই প্রথম এক সাহিত্যিক যিনি ডিল করেছেন। এর আগে ধরেন ক্যারেক্টার ডাইভার্সিটি নিয়ে অনেকে কাজ করেছেন, বাট হি ওয়াজ দ্য পাইওনিয়ার। তিনি স্টার্টার ছিলেন, তিনি ইনিশিয়েটর ছিলেন। তো এই কারণে তাকে আসলে ফাদার অফ কমেডি অফ হিউমার্স বলা হয়। এবং সেটা কিভাবে মেডিকেল থিওরির সাথে রিলেটেড, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন। আমি ক্লিয়ার? জি জি স্যার। ছোট্ট বন্ধুরা, এই বেন জনসন, তার বিখ্যাত নাটক ভলপনি। ভলপনি শেক্সপিয়ারের মঞ্চে স্টেজ হয়েছিল। ভলপনি, দ্য সাইলেন্ট উম্যান, অ্যালকেমিস্ট আপনারা হয়তো পড়ে থাকতে পারবেন। অ্যালকেমিস্টও তার বিখ্যাত একটা নাটক। তবে আপনারা হয়তো পলো কোয়েলোর যে ব্রাজিলিয়ান যে কিংবদন্তি, তার উপন্যাসটা হয়তো পড়েছেন, পলো কোয়েলো নোভেল। এটা একটা নোভেল, মনে রাখবেন। অ্যালকেমিস্ট যখন একটা নোভেলের নাম হয়, যখন এটা একটা নভেলের নাম হয়, তখন এটা হচ্ছে আসলে পল কোয়েলো লিখেছেন, কোয়েলো। আর যখন এটা নাটক হয়, ইট ইজ রিটেন বাই বেন জনসন। এভরি ম্যান ইজ হিউমার, ভলপনি, এর প্রধান চরিত্র মস্কা। ভলপনি যেমন ধূর্ত, তার এগুলো আমি ক্লাসে ভাই এত মজা করে নিতাম। এবং মজা করে নিতাম বলতে আমি এই সেন্সে বলতেছি, আমি নিজে খুব উপভোগ করতাম বলতে। আমার স্টুডেন্ট উপভোগ করতো কিনা আই ডোন্ট নো, কিন্তু আমি অনেক দারুণ উপভোগ করতাম আলোচনা করতে। বাট আনফর্চুনেটলি আজকে স্কিপ করেই যাই। তো এই সাইলেন্ট ওম্যানটা অনেক চমৎকার একটা নাটক, অনেক দারুণ একটা স্যাটায়ার এটা। এভরি ম্যান অ্যান্ড হিজ হিউমারও খুব গভীর জীবন বোধের একটা নাটক। আর অ্যালকেমিস্ট আসলে ওই যে নানা বেন জনসনের অ্যালকেমিস্টের মূল বিষয়টা হচ্ছে আর কি, যে এটা আমি পলো কলের অ্যালকেমিস্টটা বলতেছি না, নভেলটা না, প্লেইটা। এর মূল বিষয় হচ্ছে ওই যে নানা জন নানা ট্রিক ট্রিক করে, এই যে আমাদের দেশেও তো চলতেছে এখন যে এত ইন্টারেস্টে, দ্বিগুণ ইন্টারেস্টে আপনাকে টাকা ফেরত দিব, আমার কাছে রাখেন, তারপর ধরা টরা খাওয়া। এরকম আর কি, যে জাদু টোনা করে মানুষের সমস্ত সম্পত্তি নিয়ে যেত লোভ দেখিয়ে, মানুষের সেই ফাঁদে পড়তো। অনন্তকাল ধরে মানুষ এই ফাঁদে পড়ছে, এবং বারবার সচেতন হওয়ার পরে মানুষ এই ফাঁদে পড়তে ভালো লাগে। মানুষকে সামান্য লোভ, খুব সামান্য লোভ মানুষকে কিন্তু স্খলন করে ফেলতে পারে। নোভেল পলকল এটা নিয়ে কথা বলার যোগ্যতা আমার নাই, আপনাদেরকে রেকমেন্ড করছি। এটা অবশ্যই একটা মাস্ট রিড নোভেল, এবং এটা পরীক্ষা হয়তো আসতে পারে। বাট পরীক্ষা আসার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু লাইফের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। খুবই দারুণ মোটিভেটিং একটা উপন্যাস হচ্ছে পলো কলের এই দ্য অ্যালকেমিস্ট। ওকে, আমি কয়েকবার পড়েছি, এবং মানে যতবার পড়ি ততবার মনে হচ্ছে নতুন কিছু আবিষ্কার করতে পারি। এত চমৎকার একটা নভেল। পলো কোয়েলো লিখেছেন নভেলটা, যদি সেটা অ্যালকেমিস্ট হয়, মানে যেটা শুধু নভেল হয়, আলকেমিস্টটা যদি নভেল হয়, তখন সেটা লিখেছেন পলো কোয়েলো। ভাইয়েরা বোনেরা, ভল্পনি কার লেখা নাটক তাহলে বলেন? বেন জনসন। জন বেনসন। মস্কা কোন নাটকের চরিত্র? ভল্পনি। ভল্পনি, দ্য ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি। ইংরেজি ট্র্যাজেডি, রিভেঞ্জ ট্র্যাজেডি, দ্য ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি হচ্ছে ক্রিস্টোফার মার্লো, মনে রাখবেন। দ্য ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি ইজ ক্রিস্টোফার মার্লো। হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি? ক্রিস্টোফার মার্লো। কিন্তু মনে রাখবেন, রিভেঞ্জ ট্র্যাজেডির জনক হচ্ছে টমাস কিড। মানে আপনার এই ইলিজাবেথান এইজে সবকিছুই দেখবেন যে রিভেঞ্জ ট্র্যাজেডি, বেশিরভাগই রিভেঞ্জ ট্র্যাজেডি। এবং আমি বললাম না, ইলিজাবেথান এইজটা আপনি সেন্টার্ড হচ্ছে রিভেঞ্জের উপরে, রিভেঞ্জ ট্র্যাজেডি সর্বোচ্চ এটা। তো এটার মধ্যে প্রথম যে পায়োনিয়ার, এটা হচ্ছে কি স্প্যানিশ ট্র্যাজেডি, এন্ড ইজ রিটেন বাই টমাস কিড। উইলিয়াম শেক্সপিয়ার তার হ্যামলেট লেখার প্রেরণা পেয়েছেন তিনি স্প্যানিশ ট্র্যাজেডি থেকে। এবং আসলে হ্যামলেটটা মনে হচ্ছে যে স্প্যানিশ ট্র্যাজেডিরই একটা ধরেন মডিফাইড ভার্সন। তো বন্ধুরা, স্প্যানিশ ট্র্যাজেডি যেমন ভূতের ব্যাপার আছে, প্রতিশোধের ব্যাপার আছে, এবং এমনকি হরাশীয় ক্যারেক্টার আছে, এগুলো সবই হ্যামলেটেও ইনকর্পোরেট করা হয়েছে, হ্যামলেটেও আনা হয়েছে। যেভাবে এখানে, যেভাবে বেন এম্পিরিয়ার হাজবেন্ড ডেল অ্যান্ড্রিয়ার মৃত্যুর প্রতিশোধ নিয়েছে, ডেন অ্যান্ড্রিয়ার মানে বন্ধুর, মানে হাজবেন্ডের বন্ধু আর কি, বেন এম্পেরিও, ফরাসির বন্ধু, সে যে প্রতিশোধটা নিয়েছে বিয়ের আসরে খুনি বালথাজারকে সে খুন করে
সেই প্রতিশোধ নিয়ে তারপরে ডেন অ্যান্ডির আত্মাকে সে মুক্তি দিয়েছে। হ্যামলেটও তো প্রতিশোধেরই ব্যাপার। ভাইয়েরা বোনেরা, তাহলে কোন নাটক দেখে শেক্সপিয়ার তার হ্যামলেট লেখার প্রেরণা পেয়েছেন বলেন? দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। স্প্যানিশ ট্র্যাজেডি। দ্য স্প্যানিশ ট্র্যাজেডি কার লেখা? টমাস কিড। থমাস দ্য কিড। স্প্যানিশ ট্র্যাজেডি টমাস কিড। দ্য স্প্যানিশ ট্র্যাজেডি টমাস কিড। দ্য স্প্যানিশ ট্র্যাজেডি টমাস কিড। দ্য প্রনাউন্সিয়েশন ইজ টমাসের, বাট ইট ডাজন্ট ম্যাটার টু ইউ। থমাস বলেন আর টমাস বলেন, নাম মনে রাখতে পারলেই হয়েছে। ছোট্ট বন্ধুরা, ক্রিস্টোফার মার্লো, দ্য স্পয়েলড চাইল্ড অফ রেনেসা, ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি, ইংরেজি ট্র্যাজেডির জনক। এবং নাটকে ব্ল্যাঙ্ক ভার্স তিনি প্রবর্তন করেন, যদিও ব্ল্যাঙ্ক ভার্সটাকে পপুলার করেছেন উইলিয়াম শেক্সপিয়ার। তিনি আয়াম্বিক পেন্টামিটার ছন্দে যে মেট্রিক্যাল কম্পোজিশন আছে ব্ল্যাঙ্ক ভার্সের, উইলিয়াম শেক্সপিয়ার সেই মেট্রিক্যাল কম্পোজিশন গুলোর মধ্যে আয়াম্বিক পেন্টামিটারটা পছন্দ করতেন, এবং হি ওয়াজ ফেমাস ফর ইউজিং আয়াম্বিক পেন্টামিটার ইন হিজ ড্রামা। অ্যাকচুয়ালি ইংরেজি ড্রামাই গট ফেমাস by William Shakespeare's blank verse. Actually, you can tell blank verse also got famous for William Shakespeare. তো শেক্সপিয়ার এমনই পরশ পাথরের মতো আর কি। তো যাই হোক, ব্ল্যাঙ্ক ভার্সটায় প্রথম ইন্ট্রোডিউস করেন নাটকে, ইংরেজি নাটকে ক্রিস্টোফার মার্লো, এবং বলা হয় শেক্সপিয়ার পূর্ব সর্বশ্রেষ্ঠ নাট্যকার ক্রিস্টোফার মার্লো। বন্ধুরা, টিম্বালাইন দ্য গ্রেট বা তৈমুর লং দ্য গ্রেট, তৈমুর লংই আসলে এখানে টিম্বালাইন, ডক্টর ফস্টার, জিও অফ মাল্টা, এই তিনটা নাটক মনে রাখবেন, এবার একটু মনে রাখা দরকার, স্পেশালি দিস ওয়ান, ডক্টর ফস্টার্স। এবং মনে রাখবেন, এই জু অফ মাল্টা, এই জু অফ মাল্টা নাটকটা দেখেই উইলিয়াম শেক্সপিয়ার তার আরেকটি নাটক মার্চেন্ট অফ ভ্যানিস, এটা কমেডি, হ্যামলেট তো তার ট্র্যাজেডি, কমেডি হচ্ছে মার্চেন্ট অফ ভ্যানিস। মার্চেন্ট অফ ভ্যানিস কমেডি নাটকটা লেখার প্রেরণা পান জু অফ মাল্টা। শেক্সপিয়ার ক্রিস্টোফার মার্লোর কোন নাটক থেকে অনুপ্রাণিত হয়ে হি প্রডিউসড দ্য মার্চেন্ট অফ ভ্যানিস? বলেন তো। দ্য জিও অফ The Jew of মাল্টা। The Malta. Jew of Jew of Malta. Malta. So the Jew of Malta is written by whom? Christopher. ক্রিস্টোফার মার্লো। Who is the father of English tragedy? Christopher Marlowe. Christopher. Christopher ক্রিস্টোফার Marlowe. মার্লো। And Nicholas Udall is the father of English comedy as well. এটা আমি একটু মাথায় রেখেন সাথে। ডক্টর ফস্টাস, ডক্টর ফস্টাসটা একটু 5 মিনিট আলোচনা করি কেমন? এটা আসলে অন্যায় হয়, এত বেশি অন্যায় হচ্ছে বুঝছেন, যে এত এত বাদ দিতে হচ্ছে আমাকে আজকে, আমার খুব কষ্ট হচ্ছে। তো এটা একটু আলোচনা করি 4-5 মিনিট, কি বলেন? জি স্যার। মহামতি ফাস্টাস, এটা আসলে একটা জার্মান উপকথা থেকে, জার্মান লিজেন্ড থেকে নেয়া ডক্টর ফস্টাসের ইন্সপিরেশনটা। যদি এই ফস্টাসের এই বিষয়টাকে আরো বেশি ফেমাস করেছেন গ্যাটের নাম শুনেছেন আমরা, আপনারা, বিখ্যাত জার্মান ঔপন্যাসিক, তার ফাউস্ট, সেটা পরের ঘটনা, কিন্তু এটা তো আগে ঘটেছে। ডক্টর ফস্টাস, মহামতি ফস্টাস, জ্ঞান বিজ্ঞানের এমন কোন শাখা নাই যেখানে তার বিচরণ ঘটে নাই। হি ওয়াজ ব্লেসড উইথ এভরিথিং হি ওয়ান্টেড ফ্রম গড। তার কোনো ক্রাইসিস রাখেন নাই গড কোনো কিছুতেই, এবং সেটা অবশ্যই ধন সম্পদ নয়, তার জ্ঞান পিপাসা। তিনি সবভাবেই, এমন কিছু নাই যে তিনি জানতেন না, আর্কিওলজি থেকে ফিলসফি সবকিছুই। হি ওয়াজ ব্লেসড উইথ এভরিথিং হি ওয়ান্টেড, কিন্তু সে স্যাটিসফাইড ছিল না। একজন মারাত্মক জ্ঞান পিপাসুর আসলেই স্যাটিসফ্যাকশনটা আসে না, কারণ শেষ নাই তো, এই বাউন্ডারি ভেদ করার মানে কোনো মানে এটা অনন্ত তো। বন্ধুরা, মিনওয়াইল এই ডক্টর ফস্টাস এইবার ফাঁদে পড়েছে শয়তানদের। শয়তানরা তাকে প্ররোচিত করা শুরু করলো যে ফস্টাস, তুমি এমন জ্ঞানী মানুষ, ঈশ্বর, মানে দেখেন আইরনিটা কেমন, ঈশ্বর তাকে বরং সবার চাইতে ব্লেসড করেছে। এবং সেই জিনিসটা আপনি প্রত্যেকটা ব্যাপারকে দেখেন একটা লুফল বের করে তর্ক করতে পারবেন। ফস্টাসের সাথে এখন শয়তানরা কিভাবে আর্গুমেন্ট করছে দেখেন, তাকে বোঝাচ্ছে কিভাবে, বিপদে নিচ্ছে কিভাবে, যে তুমি ডিপ্রাইভড ওয়ান, দ্য ম্যান হু ওয়াজ ব্লেসড মোস্ট, বলা হচ্ছে সে নাকি ডিপ্রাইভড, এবং সে প্রমাণ করে দিচ্ছে শয়তান তাকে, শয়তান ব্যাপারটা, শয়তান চিন্তা করে যে প্রমাণ করে দিচ্ছে হাউ ইউ আর ডিপ্রাইভড বাই গড। সবার মতো তো তুমি না, তুমি অন্য আর 10 জনের মতো তো তুমি না, তুমি তাদের মতো একটা জীবন পাবা কেন? এত একজন জ্ঞানী মানুষকে কিন্তু ঈশ্বর আলাদাভাবে ট্রিট করছে না। সবাই যেভাবে এই প্রকৃতির ক্রীড়ানক, তুমিও তো তাই, এভরিবডি হ্যাজ টু ডাই,
সো ডু ইউ, তোমাকেও মরতে হবে। মানে বিষয়গুলো আসলে তোমার সাথে যাচ্ছে না। তুমি তো একটু বেটার ট্রিটমেন্ট ডিজার্ভ করো সবচেয়ে জ্ঞানী মানুষটা হিসেবে। ফস্টাস এই ফাঁদে পা দিয়েছে। ঈশ্বরের অ্যাঞ্জেলরা তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করছে, ফস্টাস এই ফাঁদে পা দিও না। কিন্তু সে ওই এঞ্জেলদের কথা শুনেন নাই, তিনি শুনেছেন ভুট্টু সাহেবের কথা। আর ভুট্টু সাহেবের কথা শুনতে গিয়ে নিজের হাত থেকে ডিড সাইন করেছে রক্ত দিয়ে, নিজের আঙুল কেটে। তো সেই রক্ত চিরে চিরে তিনি ডিড সাইন করে তিনি 24 বছরের জন্য তার আত্মা বন্ধক দিয়েছে শয়তানদের কাছে। আনন্দ আনন্দ, সে এখন শয়তানদের মতো পাওয়ারফুল হয়ে গেছে। সে অদৃশ্য হয়ে যায়। ওই যে ভ্যাটিকান সিটি থেকে পোপের পেছনে জিয়া গুতা মারে, পোপ তাকে দেখতে পায় না। সে খুব মজা পাচ্ছে, ইন্টারেস্ট পাচ্ছে। তা আসলে এটা সিম্বলিক, যে পোপের পেছনে গুতা মারা হচ্ছে আসলে ধর্মের পেছনে মারা। আসলে ঈশ্বরকে এইভাবে মানে মকারি করা। তো এই বিষয়গুলা তো আসলে শয়তানরাই তাকে দিয়ে করা হচ্ছে। মিনওয়াইল সে সেই পরমা সুন্দরী গ্রিক বা ট্রোজান যাই বলেন, হেলেন, হেলেনের আত্মাকে সে মানবী রূপ দিয়েছে এবং তার তাৎক্ষণিক প্রেমে পড়ে এবং তাকে আহ্বান করছে। ওয়াজ দিস ফেস that lost a thousand ships and burned the topless towers of Ilium, sweet Helen, make me mortal with a kiss। মানে তার পিনি করে গেছে দেখেন। তারপর এরকম করতে করতে আনন্দ আর আনন্দ। এই যে আপনাদের সবার গড় বয়স এখানে 22 থেকে 24, সেম বয়সটাই ধরেন 24 বছর, সেটা ফস্টাস বন্ধক দিয়েছে তার আত্মা। আপনাদের বয়সটা খেয়াল করেন তো, একটু পেছন ফিরে তাকান, কোন দিন ওয়ানে পড়ছেন, কোন কোন দিন টুতে পড়ছেন, জন্ম কবে হয়েছে এটা তোর মনে নেই। শৈশব থেকে দেখেন যে এক লাইফটা কেটে গেছে কেমন, এরকম 24 72 বছরই বাঁচবেন। আর আনন্দ যদি থাকেন বেশি, ওই সময় আরো তাড়াতাড়ি কেটে যায়। এই 72 বছরের পরও আপনার আসলে পিছন ফিরে থাকলে 1 সেকেন্ড। কিন্তু এই 72 বছরের জীবনের পরে, এই 80 বছরের জীবনের পরে আপনার হয়তো অনন্তকালের অনন্ত লোকের বেঁচে থাকা শুরু হতে পারে। সে অনন্ত বেঁচে থাকায় আপনার এই সময়টার, এই 1 সেকেন্ড সময়টা, এটা আসলে যদি প্রপোর্শনেট করেন 1 সেকেন্ডের মতোই তো। 1 সেকেন্ড সমাকল ভ্রান্তি সে অনন্তকালের বেঁচে থাকায় যদি কোনো ধরনের হ্যাম্পার আপনার করায়, তো তখন তো আফসোস হবে। ডক্টর ফস্টাসের 24 বছরের জীবনও খুব তাড়াতাড়ি কেটে গেছে। ডক্টর ফস্টাস বুঝতেও পারে নাই কিভাবে কেটে গেছে আনন্দের সময়। এইবার যখন তার সেই ডুমস ডে আসছে, এইবার যখন শয়তানরা তার আত্মা নিয়ে যেতে আসবে, সূর্য ডোবার সাথে সাথে, সূর্য যখন ডুবছে তখন সে আর্তনাদ করছে, কান্না করছে যে হে সূর্য তুমি ডুবে যেও না, তুমি ডুবে যেও না সূর্য, এই রাতের আলো তুমি এসো না। সে তখন ক্ষমা চাচ্ছে, কিন্তু তার আত্মা শয়তানদের হাতে বন্দি। রাত 12টায় এসে কিং লুসিফার, দ্য কিং অফ অল স্যাডান্স, তার আত্মাটা নিয়ে যায় চিরতরে অন্ধকারে, নরকে। দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফস্টাস, ইটস কল্ড এ মরালিটি প্লে। এবং আপনারা নিশ্চয়ই মানে মানে স্টোরিটা জেনেও আপনাদের মনে হচ্ছে এটা একটা মরাল ব্যাপার। তো ইটস অলসো কল্ড এ মরালিটি প্লে, এটা আসতে পারে হয়তো মোরালিটি প্লে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মোরালিটি প্লে। ডক্টর ফস্টাস, ডক্টর ফস্টাসের পুরো নামটা হচ্ছে, এটা পরীক্ষা আসে, দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফস্টাস, দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফস্টাস। এই ডক্টর ফস্টাসের লেখককে বলে ফেলেন তাইলে আরেকবার। হু ক্রিস্টোফার মল। প্রডিউসড ডক্টর ফস্টাস? Hello, তাহলে বলুন তো, হু ইজ কল্ড দ্য ফাদার অফ ট্র্যাজেডি? বলেন। Christopher Marlowe. ক্রিস্টোফার মরলে। ক্রিস্টোফার মার। ছোট্ট বন্ধুরা, এইবার আমরা মার্লো থেকে একটু বিদায় নিয়ে সামনে যাই। আপনারা স্লাইডটা দেখতে পাচ্ছেন, কোটেশন গুলো এখানে দেয়া আছে, আমি আর ওগুলা পড়ার সুযোগ পেলাম না। ফ্রান্সিস বেকন, ফ্রান্সিস বেকনটা খুবই ইম্পর্টেন্ট, তবে আনফরচুনেটলি দেখেছি পরীক্ষা আসে না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট হওয়া উচিত। পিএসসি তা হয়তো মনে করছে না। যাক, আমি ফ্রান্সিস বেকনে স্কিপ করে গেলাম। ফ্রান্সিস বেকন অবশ্যই অফ দিয়ে শুরু হয় সবগুলো। ফাদার পেসে তাকে বলা হয় ফাদার পেসে। হু ইজ কল্ড দ্য ফাদার পেসে? ফ্রান্সিস বেকন। অফ গ্রেট প্লেস অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, খুবই চমৎকার, আমি আলোচনা করলে আপনাদের খুব ভালো লাগতো। আহ জন ডান, ফাদার অফ লাভ, আই মিন সরি,
পোয়েট অফ লাভ, ফাদার বলতে বলতে সব ফাদার বলতেছি, হি ইজ কল্ড পোয়েট অফ লাভ, লাভ, প্রেমের কবি, সে কিন্তু প্রচুর পরীক্ষা আসে। তাহলে হু ইজ কল্ড পোয়েট অফ লাভ বলেন? জন ডান। Done. পোয়েট অফ লাভ, হু ইজ পোয়েট অফ লাভ? জন ডান। প্রেমের কবি জন ডান। মেটাফিজিক্যাল পোয়েট, যেই সকল কবি সাহিত্যিকরা অ্যাবস্ট্রাক্ট ইস্যু, যেমন অ্যাবস্ট্রাক্ট ইস্যুগুলো কি, লাভ, গড, সোল, ডেপথ, এই বিষয়গুলো ডিল করতেন, তাদেরকে বলা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েটস। এবং এই নামকরণটা করেন হচ্ছে আসলে ডক্টর স্যামুয়েল জনসন। ডক্টর স্যামুয়েল জনসন তাদেরকে মেটাফিজিক্যাল উপাধি দেন। তিনি পরে রিসার্চ করে গবেষণা করে, তিনি তো একজন গবেষক, তো তাদেরকে, জর্ডানরা জানতো না যে আমাদেরকে একটা সময় একটা প্রজন্ম মেটাফিজিক্যাল পোয়েট ডাকা শুরু করবে। তারা তো তাদের আনন্দ নিয়ে কবিতা লিখেছে, ক্যাটাগরাইজ করে, তারা জেনেরিক কোডে তার কবিতা লেখে নেই। তো মেটাফিজিক্যাল পোয়েট ঘোষণা করেছেন তিনি, ডক্টর স্যামুয়েল জনসন। মেটাফিজিক্যাল পোয়েটস কারা তাহলে বলেন? জন ডান, অ্যান্ড্রু মার্ভেল, এরা হচ্ছে বিখ্যাত মেটাফিজিক্যাল পোয়েটস। আচ্ছা ভাইয়ারা বোনেরা, জন ডান এনেছেন, আচ্ছা ওই গল্পটা না বললাম, একজন কমেন্টে বলতেছে, ওকে। তাহলে আরো বিখ্যাত হচ্ছে অ্যান্ড্রু মার্ভেল, জর্জ হারবার্ট, এরাও বিখ্যাত মেটাফিজিক্যাল পোয়েটস। আর ডক্টর স্যামুয়েল জনসনের কথা তো বললামই। তাহলে কে প্রথম তাদেরকে, প্রথম না এটা, কে তাদেরকে মেটাফিজিক্যাল পোয়েটস উপাধি দেন বলেন তো? জন ডানদের কি, Dr. কে? ডক্টর Samuel স্যামুয়েল Johnson. জনসন। পোয়েট অফ লাভ কে বলেন? John প্রেমের কবি Donne. জন John ডান। Donne. তার প্রেমের কবিতা তো আছে, তার ব্যক্তি জীবনের প্রেমও খুব চমৎকার, মারাত্মক ব্যাপার সেপার, বাদ দিলাম। ফরবিডিং মর্নিং, দু একটা তার কবিতা শোনেন। আমি তো অনেকগুলো আলোচনা করি, কিন্তু আজকে একটা দুইটা অন্তত শোনেন। ফরবিডিং মর্নিং, আপনারা প্রেম করেন, আপনাদের মানে যেই কাপল আছে, মানে ওই আদার পার্টনার আছে, তাকে আপনি হয়তো নানাভাবে প্যাম্পারিং করেন, নানা কিছু বলে, তুমি ফুলের মতো সুন্দর, তুমি চাঁদের মতো সুন্দর। কিন্তু জন ডান তো 1 ডিগ্রি হেড, সে তো ভাই কয়েক ডিগ্রি হেড অ্যাকচুয়ালি, পোয়েট অফ লাভ হিজ। তো সে বলছে, তুমি আর ফরবিডিং মর্নিং কবিতায়, তুমি আর আমি বন্ধু, আমরা দুজন, কিভাবে তিনি কনসেপ্টটা ব্যবহার করছেন, কি কম্পারিজনটা করছেন একটু খেয়াল করেন। তুমি আর আমি, আমরা বন্ধু, কম্পাসের কাঁটার মতো। কম্পাসের কাঁটা বোঝেন? কম্পাসের কাঁটা, তো আপনাকে কম্পাসের কাঁটা বললে তো আপনি ফাল দিয়ে উঠবেন। কম্পাসের কাঁটা, হোয়াট ডু ইউ মিন? কাঁটা বলতেছো আমাকে? কম্পাসের কাঁটার মতো তোমাকে কেন্দ্র করে তোমার চারপাশে আমি ঘুরি। তুমি আমার সমস্ত বিশ্বাসের, তুমি আমার সমস্ত কিছুর আশ্রয়স্থল। তোমাকে নিয়ন্ত্রণ করেই, তোমাকে কেন্দ্র করেই, তোমার ইন্সপিরেশনেই তুমি শক্ত হয়ে আমার সবকিছুর জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে আছো বলেই আমি ঘুরে ঘুরে চারদিকে আমার কাজগুলো করতে পারছি, আমি আমার দায়িত্ব পালন করতে পারছি। তুমি আমার সব, সমস্ত কিছুর প্রেরণা, সমস্ত কিছুর আশ্রয়, সমস্ত কিছুর সেন্টার। কম্পাসের কাটাও কি এরকমটাই থাকে না বলেন? ক্যানোনাইজেশন, কবি বলতেছে যে তোদের কি কি চুলকায়, এটা আপনাদেরকে বলতেছি না, কবিতার হেটার্সদেরকে বলতেছে। আপনি দেখবেন যে প্রেম করলে আপনার আশেপাশে অনেকজনের খুব ঝামেলা হয়, যে আপনাকে নিয়ে সমালোচনা করে, ওই করে সেই করে। কবিকে নিয়েও তা হচ্ছিল। তো সে বলতেছে, আমার প্রেমের কারণে কার কি ক্ষতি হইতেছে? আপনার প্রেমের কারণ কি পদ্মা সেতুর কোনো ঝামেলা হইতেছে বলেন? মেট্রো রেলের এখানে কমলাপুর অংশের কাজ বন্ধ হয়ে যাচ্ছে কি আপনার প্রেমের কারণে? আপনার প্রেমের কারণে তিস্তার পানি বন্ধ হয়ে গেছে? নেভার। গ্লোবাল ওয়ার্মিং বাড়তেছে আপনার কারণে? ডলার সংকট আপনার কারণে না, আপনার প্রেমের কারণে কারোই কিছু যায় আসে না। কবি বলতেছে, ভাই আমার প্রেমের কারণে কোনোদিন তো কোনো সূর্য ওঠা বন্ধ হয় নাই, কোনোদিন কোনো সূর্য এসে সে অভিমান করেছে যে জন্ডান কেন প্রেম করে আমি উঠবো না, কোনোদিন কোনো জাহাজ ডুবি ঘটেছে আমার প্রেমের কারণে। জাস্ট হোল্ড ইউর টাং এন্ড লেট মি লাভ। তোমাদের চুলকায় কেন বন্ধু? চুপ কর, আমার প্রেম করতে দেয়। জন ডান। তাহলে ক্যানোনাইজেশন, এই কবিতাটা, ফরবিডিং মর্নিং, গুড মরো, এই কবিতাগুলা কার লেখা কবিতা বলেন তো ভাই? জন John ডান। Donne. তাহলে হু ইজ কল্ড দ্য পোয়েট অফ লাভ? জন John ডান। Donne. ছোট্ট বন্ধুরা, Assalamu alaikum, জন ডান, sir. ডান করে কে তুমি বন্ধু? Watching you after a long time. কে তুমি, নাম বলো তোমার? এই তোমার নাম বলো না, কথা বয়। আচ্ছা, ও ঝিম ধরে গেছে কেন রে ভাই? আসো। ওকে, জর্ডান গেল, আসো। উইলিয়াম শেক্সপিয়ার।
এই কে যেন কথা বলতেছিলা, বলবা কিছু? এই তো তুমি নাকি আবার সমস্যা হচ্ছে? আচ্ছা আসো। উইলিয়াম শেক্সপিয়ার। শেক্সপিয়ার আমার একটা পুরো একটা পুরা ক্লাস আমরা শেক্সপিয়ার আলোচনা করি, পুরো একটা 2 ঘন্টাও, তারপর আমি শেষ দিতে পারি না। 2.5 ঘন্টা, যারা ক্লাস করেছে তারা রিলেট করতে পারছে। 2.5 ঘন্টা অ্যাটলিস্ট লাগে, আরো বেশি লেগে যায়। তো সেইখানটায় শেক্সপিয়ার আমাকে হয়তো 10 মিনিটে শেষ করতে হবে। এর চাইতে বড় পরাজয় জীবনে আর কিছু নাই। উইলিয়াম শেক্সপিয়ারটা খুব মনোযোগ দিয়ে ধরবা। 1564 সালে জন্ম, 1616 সালে মৃত্যু। যেই দিন জন্মেছেন ওই দিনই মারা গেছেন। মানে একদিন সকালে জন্মেই বিকেল দিকে মারা গেছে। আর মাঝখানে সে ধরো 37টা নাটক লিখছে, 154টা সনেট লিখছে, তা না। তিনি আসলে এই মাঝখানে প্রায় 52 বছর অতিবাহিত হয়েছে। 23 এপ্রিলই জন্ম, 23 এপ্রিলই মৃত্যু, কিন্তু মাঝখানে কেটে গেছে আরো লং 52 more ইয়ার্স। 1564 সালের 23 এপ্রিল, 1616 সালের 23 এপ্রিল। স্টার্টফোর্ড আপন এইভাবে জন্ম, এখানেই তার সমাধিস্থল। একাধারে তিনি প্লে রাইট ছিলেন, নাট্যকার, কবি এবং একজন অভিনেতাও ছিলেন। তিনি ওই বেন জনসনের নাটকে অভিনয় করেছেন, ওই যে এভরি ম্যান ইন হিজ হিউমার। এই যে বেন জনসনের একটা নাটক বললাম না, যে এভরি ম্যান ইন হিজ হিউমার। তার একটা নাটক আছে বেন জনসন এভরি ম্যান আউট অফ হিজ হিউমার। এই ইন হিজ হিউমার যেটা, এইটাতে শেক্সপিয়ার অভিনয় করেন। তার শেক্সপিয়ার একাধারে একজন অভিনেতাও ছিলেন, নাটক বিক্রেতা শেক্সপিয়ার ছিল আসলে। এইটার একটা চমৎকার ব্যাপার আছে। আলোচনা বাদ দিলাম, আমাদের পরীক্ষা তো আর আসবে না। শেক্সপিয়ার বাবা মা বাদ দেন, বউ বাদ দিলাম, 37টা নাটক, 154টা সনেট লিখেছেন, এটা গুরুত্বপূর্ণ। ন্যারেটিভ পোয়েম তিনি 3টা লিখলেও হি প্রডিউস 3 ন্যারেটিভ পোয়েমস। আউট অফ দ্যাম 2 আর লং ন্যারেটিভ। 2টা একদম লং, কত লাইন কত লাইন করে আমি দেখিয়ে দিয়েছি, লং মনে রাখার জন্য, লেংথটা মনে রাখার জন্য। বাট ইট ডাজন্ট ম্যাটার, এটার লাইনটা মনে রাখতে হবে না। আপনি শুধু মনে রাখবেন যে তার লং ন্যারেটিভ পোয়েমস কয়টা। তার হাউ মেনি লং ন্যারেটিভ পোয়েমস ডিড উইলিয়াম শেক্সপিয়ার প্রডিউস, বলেন? 2। অ্যান্ড দ্য two, নাম্বার অফ ন্যারেটিভ পোয়েমস হি রোট ইজ 3। three. ছোট্ট বন্ধুরা, প্রথম নাটক কি? শেষ নাটক টেম্পেস্ট, প্রথম নাটক হেনরি সিক্স, এবং সবচেয়ে বড় নাটক হচ্ছে হ্যামলেট। আর সবচেয়ে ছোটটার নাম হচ্ছে কমেডি অফ এরার্স, ভ্রান্তি বিলাস নামে এটাকে অনুবাদ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কমেডি অফ এরার্স নাটকটাকে ভ্রান্তি বিলাস নামে অনুবাদ করে কে? ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর। এবং দিস ওয়ান ইজ দ্য স্মলেস্ট প্লে শেক্সপিয়ার এভার প্রডিউসড, কমেডি অফ এরার্স। তার ট্র্যাজি কমেডি ছিল অনেকগুলাকে জেনারিক করা হয় ট্র্যাজি কমেডি নামে। এর মধ্যে পরিধানযোগ্য 3টা, মোস্ট ইম্পর্টেন্ট 3টা: অল জয়েল দ্যাট ডেন্স ওয়েল, দ্য মার্চেন্ট অফ ভ্যানিস, মেজার ফর মেজার। ট্র্যাজি কমেডি, এটার সংজ্ঞা কি, কিভাবে আসে, মাফ করে দেন আমাকে আজকে। আসেন হ্যামলেটটা একটু পড়ি। তার 4টা ট্র্যাজেডি আজকে পড়তে হবে। আহ, না পড়লে আসলে এটা আর আপনি রিলেট করতে পারবেন না। এই 4টা খুবই জরুরি। আমি তাহলে এই 4টা ট্র্যাজেডি একটু আপনাদেরকে পড়ে দেই, কি বলেন? রাজি আছেন? জি হ্যামলেট, ম্যাকবেথ, অথলোপরি, আর রোমিও জুলিয়েটটা ছাড়াই আজকে কেমন? ইম্পর্টেন্ট 4টাই। আরো তার তো আগা গোড়ায় সবকিছু ইম্পর্টেন্ট, কিন্তু একেবারে মোস্ট ইম্পর্টেন্টটাই যেহেতু সাজেশন ক্লাস, আমরা ক্লাস ওইভাবে আলোচনা করি। Assalamu alaikum, sir. After a ওয়ালাইকুম long আসসালাম। time in your class. হ্যাঁ, তুমি একটু পরে আইসে এই কথা বলতেছো, তুমি কে বলতেছো ভাই? তুমি মানে আমি দেখেছি ইন্টারাপ্টেড